আমাদের গলার সামনের দিকে যে প্রজাপতির মতো গ্রন্থি থাকে, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, থাইরয়েড গ্রন্থি। সেই গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন কম তৈরি হলে যে সমস্যা তৈরি হয়, মানে যে হাইপোথাইরয়েডিজম হয়, সাধারণ থাইরয়েড সমস্যা, সেই থাইরয়েড সমস্যা সম্বন্ধে মানুষের অনেক প্রশ্ন, এবং যারা এই সমস্যাতে ভোগেন তারা এত প্রশ্ন তাদের মনের মধ্যে আসে, এবং আমার ধারণা তারা সঠিক উত্তর ঠিক সময় ঠিক জায়গায় পান না বলেই আমার এই ভিডিও করার ইচ্ছে। এবং এই থাইরয়েড সমস্যার বা হাইপোথাইরয়েডিজম নিয়ে আমি 10টা পয়েন্ট বলবো, যে 10টা পয়েন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা প্রত্যেক থাইরয়েড রুগীদের বা থাইরয়েড সমস্যা আছে এরকম রুগীদের জানা দরকার। থাইরয়েড আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ কাজ করে। থাইরয়েড হরমোন আমাদের বডির টেম্পারেচার কন্ট্রোল করে, আমাদের হার্ট রেট কন্ট্রোল করে, আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, আমাদের ওভারঅল গ্রোথ মেনটেন করে, আমাদের কিডনি ফাংশন ভালো রাখে, আমাদের মেন্টাল হেলথ কন্ট্রোল করে। এবং এই থাইরয়েড যদি ঠিকমতো কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু হাইপোথাইরয়েডিজম হয়, এবং হাইপোথাইরয়েডিজম হলে যা যা সিমটম হয় আমরা অনেকে জানি, যে আমাদের শরীরে ওজন বেড়ে যায়, আমাদের দুর্বলতা লাগে, আমাদের ঘুম ঘুম পায়, রাত্রে ঘুম হয় না, পা ফুলতে পারে, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা হতে পারে, গলা স্বর বদলে যায়, চুল পড়ে যায়, এবং ইনফার্টিলিটির মতো সমস্যা হয়, বা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, কারো কারোর ক্ষেত্রে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতো সমস্যা হয়। তো এতগুলো যদি সমস্যা থাইরয়েড সমস্যার, তো সেই ব্যাপারে তো যাদের থাইরয়েডের এই প্রবলেম আছে তাদের তো অনেক কিছু জানতেই হবে, অনেক প্রশ্ন তাদের মনে আসা স্বাভাবিক, এবং সেই প্রশ্নগুলোর উত্তর যদি ঠিকঠাক তারা না জানেন তাহলে তাদের মনে হয় যে তারা বোধহয় এইটার ঠিকঠাক চিকিৎসা করাতে পারছেন না। অনেক সময় আমরা ওষুধ লিখে দিলেও পেশেন্টের মনে একটা ডাউট থাকে যে তারা ঠিকঠাক এটার চিকিৎসা করতে পারছেন কিনা। এই 10টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে, এই থাইরয়েডের সমস্যা কিন্তু খুব সাধারণ, মানে খুব কমন, এবং একটা ট্রিটেবল কন্ডিশন। এরকম নয় যে হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা নেই। অনেকে ভাবেন আমার তো থাইরয়েডের সমস্যা হয়ে গেল ডাক্তারবাবু, সারা জীবন ওষুধ খেতে হবে। আসলে সারা জীবন ওষুধ খাওয়ার চেয়ে তার মনের মধ্যে এই ধারণা থাকে যে এটা বোধহয় চিকিৎসা করা যায় না, জাস্ট ওষুধ খেয়ে যেতে হয়। ব্যাপারটা তা নয় কিন্তু। এই যে থাইরয়েডের ওষুধটা হাইপোথাইরয়েডিজমে খেতে দেওয়া হয়, সেটা অ্যাকচুয়ালি থাইরয়েড হরমোন, এবং সেই ওষুধটা খেলে থাইরয়েডের যে ঘাটতি সেটা পূর্ণ হয়, তার জন্য সিমটমগুলো ইমপ্রুভমেন্ট হয়। দেখা গেছে যারা থাইরয়েডের ওষুধ ঠিকঠাক খান তাদের সিমটমগুলো রিলিফ হয়, তাদের জটিলতা কমে যায়, তাদের অর্গান প্রোটেক্টেড থাকে, এবং থাইরয়েড হরমোনজনিত যেসব মানসিক পরিবর্তনগুলো বা মেন্টাল হেলথের যে পরিবর্তনগুলো হচ্ছিল সেটা অনেক কম হয়। ফলে এটা খুব সাধারণ, এরকম প্রচুর মানুষের খুঁজে পাওয়া যায়, এবং যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের মধ্যে প্রধান কারণ হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি। যেই সব জায়গাতে আয়োডিন ডেফিসিয়েন্সি নেই সেই সব জায়গায় প্রধান কারণ হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস। সেখানে ব্লাডে অটো অ্যান্টিবডি তৈরি হয়, সেখান থেকে থাইরয়েড গ্ল্যান্ড ডিস্ট্রাকশন হয়। এখন এই থাইরয়েড যে অসুখটা হাইপোথাইরয়েডিজমটা, এটা কিন্তু চিকিৎসা করা যায়। এরকম অনেকে মনে করেন ডাক্তারবাবু এই তো ওষুধ শুরু হলো সারা জীবন ধরে চলবে। আসলে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে সত্যি যে থাইরয়েড গ্ল্যান্ড যখন ভালো করে কাজ করে না, তখন থাইরয়েড হরমোন কম তৈরি হয়, তখন তার কিন্তু ওষুধ লাগে, এবং ওষুধটা বহুদিন অবধি লাগে, এবং সেটার তাকে চিকিৎসা নিয়ে যেতে হবে। ওষুধ এরকম না যে আপনি থাইরয়েড টেস্ট করে দেখলেন, টিএসএইচ নর্মাল হয়ে গেল, T3 T4 বা FT3 FT4 নর্মাল হয়ে গেল, আপনি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করে দিলেন। আপনি ওষুধ বন্ধ করে দিলেন মানে চিকিৎসাটা সম্পূর্ণ হলো না। কিন্তু চিকিৎসা তখনই সম্পূর্ণ হবে যদি আপনি চিকিৎসাটা চালিয়ে যান, এবং নাহলে কিছুদিন বাদে আবার টিএসএইচ বেড়ে যাবে, আবার সিমটম চলে আসবে, আবার মহিলা হলে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হবে, যাদের বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে একটা বন্ধ্যাত্বজনিত সমস্যা তৈরি হতে পারে, ওজন বেড়ে যেতে পারে, মেন্টাল হেলথ, ঘুমের অসুবিধা, হাজারো প্রবলেম। তো একটা ছোট্ট বড়ি যার দাম অত্যন্ত কম, সেই বড়ি খেয়ে যদি আপনি ভালো থাকেন, অন্যান্য খরচ যদি আপনার কমে যায়, আপনার জীবনে যদি জটিলতা কম হয়, আপনার সাংসারিক জীবনে যদি জটিলতা কম হয়, তাহলে কেন আপনি ওষুধটা খাবেন না? সুতরাং এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, যেটা একটা চিকিৎসা করা যায় বা চিকিৎসার যোগ্য একটি শারীরিক সমস্যা, যেটা আপনাকে চিকিৎসাটা করতে হবে। 2 নম্বর, থাইরয়েডের ওষুধটা ঠিকঠাক খেতে হবে। আসলে কি হয়, আমরা এই যে ব্যস্ত জীবনে সকালবেলা ঘুম থেকে উঠি 7:30, 8:15, 8:20 মধ্যে অনেকে অফিসে বেরিয়ে যেতে হয়। ফলে 7:30টায় ঘুম থেকে উঠে ব্রাশ করা, পটি করা, বাথরুম করা, চান করা, জামাকাপড় পরা, সকালে খাওয়া, সব কিছু মিলিয়ে ওই টাইম বরাদ্দ হচ্ছে 40-45 মিনিট। এবার থাইরয়েডের ওষুধ খেয়ে যে অনেকক্ষণ খাবার বা জল পরিত্যাগ করতে হবে, অ্যাটলিস্ট 40 to 45 মিনিটস, 1 ঘন্টা হলে ভালো। সেই টাইমটা দেওয়ার সময় কোথায়?
তাহলে আপনাকে হয় সকালবেলা অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে ভোরবেলা থাইরয়েডের ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়তে হবে, অথবা আর একটা উপায় আছে, রাত্রে খাবার খাওয়ার 4-5 ঘন্টা পরে থাইরয়েডের ওষুধ খাওয়া, ওই অ্যালার্ম দিয়ে উঠে ঘুম থেকে উঠে ওষুধ খেতে হবে। ওষুধ খাওয়ার নিয়মটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে অল্প পরিমাণ জল দিয়ে থাইরয়েডের ওষুধ খেতে হবে, তারপরে জল বা খাবার খাওয়া যাবে না অ্যাটলিস্ট 40-60 মিনিটস, 40 মিনিট থেকে 60 মিনিট খাবার বা জল খাওয়া যাবে না। অনেকের অভ্যাস আছে সকালবেলা গ্যাসের ওষুধ খাওয়া যাবে না। অনেকের আয়রন সাপ্লিমেন্টস বা ভিটামিন সাপ্লিমেন্টস থাকে যেগুলো খেতে হয় বা খেতে পছন্দ করেন বা তার প্রয়োজন আছে তাই তিনি খান, সেগুলো খাওয়া যাবে না। ক্যালসিয়াম খাওয়া যাবে না, অ্যান্টিবায়োটিক খেতে পারবেন না, সুগার ওষুধ, প্রেশার ওষুধ সব 1 ঘন্টা পরে। তাহলে একদম সেই সময় কোনো ওষুধ খাওয়া যাবে না। এই জিনিসটা আমরা অনেকে জানি না, আমাদের টাইমের অভাবের জন্য হোক বা অজ্ঞানতার জন্য হোক, আমরা সবকটা ওষুধ একসাথে নিয়ে খালি পেটে খেয়ে নিয়ে তারপরে আমরা খাবার দাবার খাই। থাইরয়েড ওষুধটা তাহলে ভালো করে কাজ করবে না। সেই জন্য খালি পেটে থাইরয়েডের ওষুধ খেতে হবে, গ্যাপ দিতে হবে 40 থেকে 60 মিনিটের মতো। উপায়, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়ুন যদি দরকার পড়ে, কারণ 1 ঘন্টা আপনাকে গ্যাপ দিতে হবে। যারা বাড়িতেই থাকেন ওষুধ খেয়ে তারপরে 1 ঘন্টা পরে খাবার দাবার ব্রেকফাস্ট খেতে পারবেন। আর একটা উপায় আছে, রাত্রিবেলা ডিনারের 4 থেকে 5 ঘন্টা পরে ওষুধ খাওয়া, সেটা একই রকম এফেক্টিভিটি, এবং সেটাও কঠিন, অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠেই আপনাকে করতে হবে, নাহলে তো ভুলেই যাবেন। সুতরাং ওষুধ খাওয়াটার এইটা মোটামুটি নিয়ম। 3 নম্বর হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না। একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার TSH এলো 13.5, ডাক্তারবাবু আপনার ওষুধ শুরু করলেন, বললেন সকালবেলা খালি পেটে খাবেন, যেভাবে আমি নিয়ম বললাম সেভাবে খেয়ে তার 1.5 থেকে 2 মাস পরে আবার থাইরয়েডের পরীক্ষা করে ডাক্তারবাবুর কাছে যাবেন। ও মা, থাইরয়েড পরীক্ষা করে দেখলেন আপনার TSH তো নর্মাল হয়ে গেছে, আপনার মনে হলো ধুর আর ওষুধ খাবো না, এই তো সেরে গেছি, ওষুধ খাওয়া আপনি বন্ধ করে দিলেন, আবার TSH বেড়ে যাবে। কারণ আপনাকে ওষুধ খেতে বলা হয়েছিল, ডাক্তারের কাছে যেতে বলা হয়েছিল ডোজ অ্যাসেসমেন্টের জন্য বা মডিফিকেশনের জন্য, সেটা আপনি করেননি। এখন এই যে থাইরয়েডের ওষুধ আপনি বন্ধ করে দিলেন এবং আবার কখন সিমটম অ্যারাইজ করবে সেই তখন আবার টেস্ট করবেন, ডাক্তারের কাছে যাবেন, সেটা খুব স্বাস্থ্যকর নয়। কারণ এই আনকন্ট্রোল হাইপোথাইরয়েডিজম মানে আপনার রক্তে যে থাইরয়েডের লেভেল, হরমোনের লেভেল কম, যার জন্য TSH বাড়ে, সেইটা আপনার শরীরের মধ্যে অনেকগুলো গঠনগত পরিবর্তন করবে। আপনার পালস রেট কমিয়ে দেবে, শরীরে জল জমতে আরম্ভ করবে, ওজন বাড়তে আরম্ভ করবে, ফ্যাট বাড়তে আরম্ভ করবে, ঘুম কমিয়ে দেবে, ঝিমের বেলা ঝিমুনি লাগবে, আপনার প্রোডাক্টিভিটি কমিয়ে দেবে, আপনার এক্সারসাইজ করার ইচ্ছে কমিয়ে দেবে, আপনার মেন্টাল হেলথকে অ্যাফেক্ট করতে পারে। এই পুরো জিনিসটা আপনি কেন ডেকে বয়ে নিজের শরীরের দিকে নিয়ে আসবেন? একটা সাধারণ ওষুধ যার দাম 2 টাকার কম, সেই ওষুধটা খেয়ে যদি আপনাগুলো এতগুলো সমস্যা থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারেন, তাহলে কেন থাইরয়েড ওষুধটা খালি পেটে খাবেন না? এই যে হঠাৎ করে আপনি ওষুধটা বন্ধ করলেন, আপনার এই যে প্রবলেমসগুলো হবে আমি যেগুলো বললাম, সেগুলো আপনার নাও হতে পারে, বেশ কয়েকদিন বাদে হতে পারে। আপনি তো মনে করলেন এই তো থাইরয়েডের ওষুধ খেয়ে আমি থাইরয়েড ছাড়িয়ে ফেলেছি বলে চারপাশে প্রচার করলেন যে ওষুধ খাবেন না। তাতে আপনার এই ভ্রান্ত ধারণা, যে আপনার একটা ভ্রান্ত অনুভূতি অনেক মানুষের ক্ষতি করতে পারে। হতে পারে আপনার বাড়িতে হয়তো আরও কেউ থাইরয়েডের ওষুধ খেতেন, তিনি হট করে বন্ধ করে দিলেন। হয়তো আপনার যে প্রবলেমগুলো হচ্ছিল না তারা না প্রোনাউন্সড হলো। এরকম অনেক পেশেন্টের দেখেছি যে হাইপোথাইরয়েডিজমে তার অনেক ওজন বেড়ে গেছিলো এবং তাতে তার কোলেস্টেরল, ডায়াবেটিস এগুলো হয়েছিল। তারপরে থাইরয়েড কন্ট্রোল হয়ে যাওয়ার পর যে কোলেস্টেরল নর্মাল হলো, ডায়াবেটিস যেটা প্রি ডায়াবেটিস স্টেজে ছিল সেটা রিভার্স করলো, যেটা থাইরয়েডের সমস্যা খুব কমন। কিন্তু তার সেটা প্রোনাউন্সড হয়ে গেল, তার দেখা গেলো ব্লাড প্রেশার বাড়লো, কোলেস্টেরল বাড়লো, সেটা তো কাম্য নয়। সুতরাং থাইরয়েডের চিকিৎসার আদ্যোপান্ত নিয়ন্ত্রণ করার চাবিকাঠি থাকুক আপনার চিকিৎসকের হাতে। আপনার বা আপনার পরিবারের হাতে থাকলে, যাদের অভিজ্ঞতা কম, তাহলে প্রবলেম বা সমস্যা তৈরি হতে পারে। 4 নম্বর হচ্ছে রেগুলার থাইরয়েড টেস্ট করাটা জরুরি। এরকম নয় যে একটা ওষুধ ডাক্তারবাবু আপনাকে বলে দিলেন আর আপনি সেটা খেয়ে যাচ্ছেন 3-4 বছর ধরে। যখন দেখা যায় যে আপনার থাইরয়েড অ্যান্টিবডিসগুলো নর্মাল, অ্যান্টি-TPO অ্যান্টিবডি, অ্যান্টি-TG বা থাইরোগ্লোবিলিন অ্যান্টিবডি নর্মাল, তাহলে আপনার মোটামুটি একবার থাইরয়েড কন্ট্রোল হয়ে গেলে 6 মাস পর টেস্ট করতে পারবেন। মানে প্রথমে যখন ধরা পড়লো তারপরে একবার 2 মাস পরে, তারপরে আরেকবার 2 মাস পরে করে নেক্সট 6 মান্থলি আপনি করতে পারবেন যদি কন্ট্রোলে থাকে। কিন্তু যাদের হাশিমোটোস থাইরয়েডাইটিস আছে, তাদের তো ফ্লাকচুয়েটিং থাইরয়েড হয়,
টিএসএইচ বাড়ে, কখনো কমে, কখনো ওষুধের ডোজ পরিবর্তন করতে হয়। হাশিমোটোস থাইরয়েডাইটিসের পেশেন্টের বাড়িতে থাইরয়েডের সবকটা স্ট্রেংথের ওষুধ থাকে, আর বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ চেঞ্জ করতে করতে তার বাড়িতে মোটামুটি দেখা যায় সবকটা ওষুধই হয়ে গেছে। এরকম অনেক পেশেন্ট আমাদের আছে, যা কখনো 64 আসছে টিএসএইচ, একটু ডোজ বাড়াতে পরের মাসে আসছে 0.031। পেশেন্ট ভাবে ডাক্তারবাবুদের ভুল চিকিৎসা করছে। এই যে ফ্লাকচুয়েশন, এটা এতটা হওয়ার কথা না। এই আগের মাসে 64, এই মাসে কোনোদিন 1-এর কম, এরকম হয়, হতে পারে হাশিমোটোস থাইরয়েডাইটিসে। সেই জন্য মাঝে মাঝে টেস্ট করে ডোজ অ্যাডজাস্টমেন্ট করা দরকার। সেই কারণেই থাইরয়েডের টেস্টটা মাঝে মাঝে করা দরকার। 5 নম্বর, থাইরয়েড সমস্যায় আমাদের শরীরে ওজন বাড়ে। প্রথম কথা, থাইরয়েড যাদের ডিসফাংশন আছে, হাইপোথাইরয়েডিজম আছে, শরীরে জল জমে এবং সল্ট রিটেনশন হয়, তার জন্য শরীরে ওজন বাড়ে, কারণ জল বাড়লে ওজন বাড়বে। আবার ফ্যাট ডিস্ট্রিবিউশনের কিছু প্রবলেম হয় থাইরয়েড মেটাবলিজম গন্ডগোলের জন্য, সেই জন্য ওজন বাড়ে। আবার থাইরয়েডের প্রবলেম হলে লোকে লেথার্জিক হয়ে যায়, অ্যাক্টিভিটি কমে যায়। এই অ্যাক্টিভিটি কমে যাওয়ার জন্য ক্যালোরি বার্ন কম হয়, তার জন্য ওজন বেড়ে যায়। শুধু ওজন নিয়ন্ত্রণ করার জন্য থাইরয়েডের চিকিৎসা করাটা জরুরি। ব্যালেন্স ডায়েট খেতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, ঘুম এনশিওর করতে হবে। যারা কম ঘুমান তাদের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি দেখবেন যারা কম ঘুমায় তাদের সবারই ওজন প্রায় বেশি। এটা ঘুমটা খুব ভালো করতে হবে, ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি খুব ভালো করে ঘুমান তাহলে আপনার শরীরে ওজন নিয়ন্ত্রণ রাখতে আপনার সুবিধা হবে। সুতরাং ঘুমের স্বাস্থ্য এনশিওর করতে হবে আপনাকে। 6 নম্বর, দুর্বলতা এবং মুড ফ্লাকচুয়েশন বা মুড সুইং করা। যে দুর্বল লাগছে, এনার্জি কম, মুড সুইং করছে, ডিপ্রেশন হচ্ছে বা অ্যাংজাইটি হচ্ছে, ঘুম আসছে না, কাজ করতে ভাল লাগছে না, খেতে ভাল লাগছে না, কথা বলে ভাল লাগছে না, এগুলো সব হচ্ছে হাইপোথাইরয়েডিজমের লক্ষণ। এগুলো থেকে বেরোনোর জন্য চিকিৎসা করতে হয়, মানে থাইরয়েডের ওষুধ ঠিকঠাক খেতে হবে এবং নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। এবং মেন্টাল হেলথ যাতে খারাপ না হয় তার জন্য মেডিটেশন, মাইন্ডফুলনেস, এক্সারসাইজ এগুলো করতে হবে। নিজেকে যত সচল রাখবেন মনও তত সচল থাকবে। যত নিজেকে অচল করবেন মন তত অচল হয়ে যাবে এবং অনেক রকম মানসিক এবং শারীরিক সমস্যাও তৈরি হবে। 7 নম্বর, কিছু খাবার এবং কিছু ওষুধ থাইরয়েডের ওষুধের কার্যক্ষমতা কমিয়ে যায়। আমি একটু আগে বলছিলাম না যে আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম সাপ্লিমেন্টস বা ভিটামিন, গ্যাসের ওষুধ, অ্যান্টিবায়োটিক, এগুলো থাইরয়েডের ওষুধের সাথে খাওয়া যায় না বা কোনো ওষুধই না খাওয়াই ভালো। কারণ সব ওষুধের কী কী থাইরয়েড ওষুধের সঙ্গে ইন্টারাকশান আমিও জানি না। ফলে ওষুধ, যে বাকি ওষুধগুলো সেগুলো থাইরয়েড ওষুধ খাওয়ার 1 ঘন্টা পরে খান। সাধারণত আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট এবং সাপ্লিমেন্টসগুলো বা অ্যান্টাসিডসগুলো থাইরয়েডের ওষুধ খাওয়ার 4 ঘন্টা পরে খেলে ভালো হয়, যদি সম্ভব হয়। 8 নম্বর, প্রেগনেন্সিতে থাইরয়েডের যাদের সমস্যা আছে তাদের একটু স্পেশাল অ্যাটেনশন দিতে হয়। মায়ের সমস্যা থাইরয়েড প্রবলেম থেকে হতে পারে, বাচ্চার গ্রোথের সঙ্গে রিলেটেড আছে, প্রায় লেবার মানে কখন প্রেগনেন্সি টার্মিনেটেড হবে সেটাও অনেকটা ডিপেন্ড করে থাইরয়েডের এই হেলথ কতটা ভালো আছে। আপনার থাইরয়েড ভালো নিয়ন্ত্রণে থাকলে প্রেগনেন্সির আউটকাম অনেক ভালো হয় এবং সেটা অ্যাকর্ডিং টু দ্যাট থাইরয়েডের আমাদের ওষুধের ডোজ মডিফিকেশন করতে হয়। 9 নম্বর, হার্টের স্বাস্থ্য, হার্টের স্বাস্থ্য এবং কোলেস্টেরল। হাইপোথাইরয়েডিজমে টিএসএইচ বাড়লে দেখা যায় কোলেস্টেরল লেভেলও বাড়ে এবং যদি কোলেস্টেরল লেভেল বাড়ে সেই জন্য হার্টের স্বাস্থ্যও কিছুটা খারাপ হয়, কারণ আর্টারিগুলো স্টিফ হয়। আবার হাইপোথাইরয়েডিজম আনকন্ট্রোল থাকলে উচ্চ রক্তচাপ হয়, শরীরে নুন জল জমে ওজন বেড়ে গিয়ে আর্টারিগুলোর উপর চাপ পড়ে আর্টারিগুলো শক্ত হয়ে গিয়ে তাহলে ফ্লেক্সিবিলিটি কমে গিয়ে উচ্চ রক্তচাপ হয়, সেক্ষেত্রে হার্ট খারাপ হতে পারে। সুতরাং ডাইরেক্টলি হার্টের স্বাস্থ্য খারাপ হয় যদি লং টার্ম হাইপোথাইরয়েডিজম থাকে এবং সেটা যদি আনকন্ট্রোল থাকে, অনিয়ন্ত্রিত থাকে। সুতরাং থাইরয়েডকে যত তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। আপনি থাইরয়েড সমস্যার যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনার ওভার দ্য টাইম হার্টের স্বাস্থ্য খারাপ হবে। এবং যাদের হাইপোথাইরয়েডিজম আছে, থাইরয়েড ওষুধ খান, থাইরয়েড কন্ট্রোলে আছে, তাদেরও একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর হার্টের একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া দরকার। এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য নিউট্রিশাস ফুড খাওয়া দরকার, অ্যাক্টিভিটি করা দরকার, ফলমূল খেতে হবে, বাদাম খেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ খাবার, রঙিন শাকসবজি, ফলমূল, এগুলো, অ্যালকোহল বন্ধ করা, স্মোকিং বন্ধ করা, এগুলো কিন্তু এই চিকিৎসার মধ্যেই পড়ে। আমি সবসময় এন্ডোর্স করি, সবসময় বলি যে স্মোকিং, অ্যালকোহল বন্ধ করুন আপনার হেলদি লাইফস্টাইলের জন্য এবং আপনার ফ্যামিলি এবং নিজের হেলথের জন্য। এই দুটো খুব গুরুত্বপূর্ণ। আর 10 নম্বর পয়েন্ট, হেলদি লাইফস্টাইল এবং ডায়েট মেনটেন করা। হেলদি লাইফস্টাইলের মধ্যে আপনার অ্যাক্টিভিটি, আপনার বডি ওয়েট, আপনার ঘুম, আপনার কাজকর্ম, আপনার বিশ্রাম নেওয়ার সময়, আপনার সোশ্যাল টাইম, বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে টাইম কাটানো ইত্যাদি সব কটা গুরুত্বপূর্ণ। পার্টিতে যাবেন বলেই যে স্মোক করতে হবে, অ্যালকোহল খেতে হবে তার কোনো মানে নেই। আনন্দ করতে হবে বলেই যে অ্যালকোহল নিয়ে বসে পড়তে হবে, ভাজা খাবার নিয়ে, তার কোনো মানে নেই। জীবন আপনার, জীবনশৈলী আপনার, আপনার জীবনের সঙ্গে আপনার পরিবারের সম্পর্ক আছে। আপনার শরীর খারাপ হলে আপনার পরিবার অ্যাফেক্টেড হবে।
হেলথ মেনটেন করুন, স্বাস্থ্যকর জীবনের দিকে এগিয়ে চলুন। হেলথ ইগনোর করবেন না বা নেগলেক্ট করবেন না। নমস্কার।